দর্শক শুভেচ্ছা নিন। যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় আছেন লেখক কলামিস্ট জনাব গৌতম দাস। দাদা আপনি কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দাদা, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবারও শিবির প্যানেল জয়লাভ করলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আধুনিক, প্রগতিশীল, বিচার বুদ্ধি সম্পন্ন, তারা কেন এই শিবিরের মতো ডানপন্থী, কট্টরপন্থী, অনেকে বলে মৌলবাদী, তাদেরকে তারা ভোট দিয়ে তাদের ভিপি এবং জিএস, এজিএস নির্বাচিত করলো? কেন এত অধপতন? কি মনে হয় আপনার? কারণ অলরেডি ভিপি নুরুল হক নূর বলেছে যে সে লজ্জিত, কারণ এই ধরনের শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে, সে খুবই লজ্জিত ভিপি নুরুল হক নূর। ঠিক আছে, আমি একটু অল্প অল্প করে বলি। অনেকগুলো কথা বলে ফেলছেন। প্রথম কথাগুলো, আপনি অনেকগুলা বয়ানের মধ্যে শব্দ ইউজ করছেন। যেমন ধরেন করেন ডানপন্থী বামপন্থী কথা বলছেন, আপনার কি জানি পশ্চাৎপদ টাইপের কথা বলছেন। এই যে বয়ানগুলো, এগুলো প্রগতির বয়ান, এগুলো হেরে গেছে। এগুলা নতুন করে তো বলার কিছু নাই আসলে। এগুলা হেরে গেছে বলে আপনি সেই বয়ানটা আবার ফিরে আনলে তো এটা জেতা হয়ে যাবে না। বয়ানটা হেরে গেছে, এগুলো 1 নম্বর। 2 নম্বর, আপনি এই বয়ানটাকে বিরোধিতা করবেন কাকে দিয়ে? এমন একটা বিএনপিকে দিয়ে, এমন একটা তারেককে দিয়ে, যারা অলরেডি ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতেছে, ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে চাচ্ছে। এটা হবে না তো। ফলে আমি মনে করি যে আপনার কাছে যখন বিকল্প থাকে না ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা করার, তখন আপনি জামাতকে ভোট দেওয়া ছাড়া, শিবিরকে ভোট দেওয়া ছাড়া কোথায় যাবেন? আমি মনে করি এটা মূলত এই কারণে দিয়েছে। ফলে এইটা কমপ্লিটলি জামাতের প্রতি যতটা না সমর্থন, তার থেকে অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান সমর্থন। আমি তো আমার ভিডিওতে যে প্রথম দিন ভিডিও করেছি, ওখান থেকে লিখেছি এটা হাদির বিজয়। হাদি জিন্দা আছে তা প্রমাণ হলো এখানে, এবং যারা ভোট দিয়েছে তাদের কাছে এটা একটা পয়েন্ট, এটা একটা ফোকাস ছিল বলে আমি মনে করি। ফলে এই জন্য তারা দিচ্ছে আর কি। আসলে দেখেন, এই প্রশ্নটা তো আপনি ডাক্তার বেলাতেও তুলতে পারতেন, জাহাঙ্গীরনগরের বেলায় তুলতে পারতেন, চিটাগাং ইউনিভার্সিটির বেলায় তুলতে পারতেন। একই তো জিনিস ঘটতেছে। এটা তো আমি প্রথম থেকে বলে আসছি। আমার একটা ইম্পর্টেন্ট বক্তব্য আছে এখানে। আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশ এই জিনিসটা শুরু করছিল জিয়া রহমানের হাত ধরে। আমি বলেছিলাম জিয়া রহমানের উত্থান ইজ সিম্বলাইজড। এটা প্রতীক একটা, কিসের প্রতীক? মুসলিম জাতীয়তাবাদ, ইসলাম না কিন্তু মুসলিম জাতীয়বাদ। মুসলিম জাতীয়তাবাদের রাইজ হলো জিয়া রহমান। জিয়া রহমান ইজ এ সিম্বল। কিসের সিম্বল আবার? এটা কাউন্টার টু শেখ মুজিব, কাউন্টার টু প্রো ইন্ডিয়ান 71 এর বয়ান দিয়ে যারা আসছিল ইন্ডিয়ানের ঘরে বসে, সেই বয়ানের বিপরীত বয়ান এটা। সো এটার সিম্বল ছিল জিয়া রহমান। কিন্তু তারেক করলো কি, এ আমলে এসে তার বাবার আমল গেল, মায়ের আমল গেল, এ আমলে এসে তারেক যে করলো কি, এরা বেচে দিল। বেচে দিয়া এইবার নয়া হাসিনা হতে চাচ্ছে। তাহলে এখন উপায়টা কি? সে তো তার নিজের মুকুট, রেটরিক্যালি বললে মুকুট, কিন্তু আসলে তো তার নিজের যে কনস্টিটিউয়েন্সি, তার নিজের যারা পার্মানেন্ট ভোটার, যাদের পার্টি এটা, আপনি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি তারেক রহমান। তো ফলে ওই ভোটাররা এখন ফিরে একটা মুসলিম জাতীয়বাদী সেন্টিমেন্টের জায়গা থেকে কাছাকাছি একটা দলকে বেছে নিচ্ছে, সেটা হলো জামাত ইসলাম। এবং এই ভোটটা সে ইয়েকে দিতে পারতো। মানে আপনি যদি শহরের বোলচাল হিসেবে দেখেন, জজবা তোলা যদি বলেন, তাহলে বিএনপি অনেক আগিয়ে। তাহলে বিএনপি ভোটটা না পেয়ে এটা জামাত পেয়ে যাচ্ছে কেন? পেয়ে যাচ্ছে এই জন্য, যেহেতু আপনি মুসলিম জাতিবাদী যে কনস্টিটিউয়েন্সিটা ছিল, আপনার বাপের হাত নিজের হাতে গড়া যে কনস্টিটিউয়েন্সি, সেইটাকে আপনি ত্যাগ করে চলে গেছেন। স্বভাবতই সেটা এখন আবার জামাত ইসলামে চলে যাবে। কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু সাময়িক। এটা আলটিমেটলি কার ঘরে থাকবে এটা নির্ভর করবে জামাত ইসলাম যদি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। জামাত ইসলাম মুসলিম জাতিবাদী দল না, আর অন্য কিছু প্যাটার্ন আছে তার। এখনো শিওর না যে সে কতটা সে। আর এমনি জামাতের ভিতরে মওদুদি নিজেই এক ধরনের মৃত, এক কোনায় রাখা আছে আর কি। ওই পার্টির ভিতরে যেগুলা পড়াশোনা করা হয় ওখানে মওদুদি আছে, কিন্তু ডে টু ডে রাজনীতিতে মওদুদি নাই। জামাত ইসলামের ডে টু ডে রাজনীতিতে। এনিওয়ে, সংক্ষেপে বললে এবার
যে এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জের জন্য সাময়িক এটা হয়েছে, এটা পার্মানেন্ট হবে কিনা জামাত ইসলাম, যদি জামাত ইসলাম নিজের রাজনীতি বদলায় তাহলে হতে পারে একটা পথ। আর একটা পথ হলে যদি পাল্টা একটা আরো যোগ্য মুসলিম জাতীয়তাবাদী দল হয়ে যায়, তাহলে জামাতের এই কাছে এই সমর্থনটা তার কাছ থেকে চলে যাবে। কিন্তু অনেকেই বলতে চান যে যে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, এটা আগেও বলেছেন, এখনো বলতেছেন, কিন্তু এটা তো যখন হেরে যাচ্ছেন তখন বলছেন, আপনি আগে বললেন না কেন? এবং তাহলে আপনি তারেক এত রহমান কান্নাকাটি কেন করলেন ডাকসুতে হেরে যাওয়ার পরে? আর আপনার কথা হয় না, এই জন্য হয় না যে দেখেন এক একটা ইউনিভার্সিটি মানে কিন্তু অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস টু এমএ পাস, এই ধরনের এডুকেটেড ক্লাস যেখানে এক জায়গায় হয়ে থাকে, একটা কগনুয়েল তাদের জায়গা এটা। সো ডোন্ট আন্ডারস্টিমেট দেম। তারা একটা বড় ধরনের মানে গ্রুপ অফ মতামতকে রিফ্লেক্ট করে তারা, ফলে এটাকে আপনি আন্ডারস্টিমেট করতে পারেন না। মানে এডুকেটেড অর্থে যদি ধরেন যে সমাজের এডুকেটেড জায়গাগুলো কোথায় কোথায় আছে, ইয়াং এডুকেটেড জায়গাগুলো কোথায়, সেই হিসেবে অবশ্যই এটা একটা এডুকেটেড জায়গা। তো সেটা আপনার বিরুদ্ধে বলবে, এটা মেনে নেন অ্যাটলিস্ট। এটা বলতে পারেন যে এদের ভোটারটা ম্যাটার করবে না, এটা দেখা যাবে। কারণ মনে রাখবেন, ইয়াং ভোট কিন্তু একেবারে ইয়াং, প্রথমবারের ভোট যারা তারাই অলরেডি 4 কোটি, 1/3 ভোট তারা। ডোন্ট আন্ডারস্টিমেট। এবং আমি মনে করি এবারে ইলেকশনে, যদিও এটা আর একটা প্রশ্ন সাপেক্ষ, তবুও বলি যে এবারে ইলেকশনে যারা ভোটের ট্রেন্ড হবে, এই ট্রেন্ড একটা নয়া ট্রেন্ড আসবে। বাংলাদেশে দীর্ঘদিন কোনো জনমত জরিপ আসলে হয় নাই 2001-এর পর থেকে। ঠেলাগুতা দিয়ে কোনো মতে খুঁজতে 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 লাস্ট জনমত জরিপ কে কোন দিকে, তার একটা ইলেকশন হয়েছিল আসলে 2001-এ। 2001-এর পরে গত 24-25 বছরে আমরা কোনো ইলেকশন করি নাই তো আসলে, যেটা রিফ্লেক্টিভ। এটা সবই বানাই না ইলেকশন হয়েছে। কিন্তু ফলে আমরা আপনি তো তো জনমত বলেন, জরিপ পেয়েছি, প্রথম আলোর এবং আরেকটা কি যেন বলছে বিএনপি এটা তো বানান না, এটা বানান না বলেই তো আপনি দেখেছেন 70% বিএনপি সমর্থন। এখন কোথায় গেল এটা? জামাতের দেখাইছিলেন 19%, এটা কি হইলো এখন? মিলে ভাই কাছাকাছি তো থাকতে হবে অন্তত। হ্যাঁ, আপনি 70% না হলে 50% বিএনপি জিততো, তা তো হতো। আর প্রথম আলো জরিপে এটা জামাতকে যে আপনারা কোনদিন এগিয়ে পয়সা রাখবেন। দিয়ে করাইছে, এটা তো তার প্রমাণ। এবং এক সপ্তাহ আগে পিছে, 1-2 সপ্তাহ আগে পিছে এটা তুলনামূলকভাবে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আরো লো ইনকাম গ্রুপের ছেলে মেয়েদের ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যে অর্থে পশ গরিব মিশাল আছে, জগন্নাথ ইউনিভার্সিটি ওরকম না। জগন্নাথ আরো গরিবদের, আর যারা একটু পয়সা আছে তো প্রাইভেটে যাবে, শুধু জগন্নাথ আছে ওরা। So ভিপি যে নুরুল বলেন। ভিপি আচ্ছা, নুরুল হক নূর বিপিনের আমার কাছে মনে হয় যে ওর তো এখন সব কুল হারাইছে। ওর এখন বাকি আছে আগামী ইলেকশনে কি বিএনপির লোকেরা তাকে ভোট দিবে? উত্তর হচ্ছে যে দিবে না। তাহলে ওইটা কি কাভার হবে? এই কথাটা বললে কি বিএনপি খুশি হবে? এই চেষ্টা আছে বলে আমি মনে করি। এর ভিতরে কোনো ইয়ে না। দেখেন না, তাহলে এটা যদি হবে, তাহলে ডাকসু ইলেকশনের বেলায় কি রিয়াকশন দিছিল সে? ওইটা উত্তর দেখ, পাওয়া যাবে না তার রিয়াকশন। আর 2019 সালে সে তো এই শিবিরের ভোটেই ভিপি নির্বাচিত হয়েছিল, তখন লজ্জা লাগে নাই? আমি অত দূরে যেতে চাই না, সে মেলার লজ্জা টজ্জা পাবে। এটা আলোচনার বিষয় না অ্যাকচুয়ালি। নেক্সট জি জি। ছোট করে একটা প্রশ্ন যে বলেন। আহ, যে আপনি আপনি বললেন যে সব বিশ্ববিদ্যালয় তো একই রেজাল্ট, কিন্তু এটা নিয়ে আলোচনা কেন? এটা নিয়ে আলোচনা এই জন্য যে তারেক রহমান বাংলাদেশ আসার পরে কিন্তু এটাই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, এখানেও পরাজিত হলো। তাহলে তারেক রহমান এই যে দাঁড়িয়ে বলল স্টেজে যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান কি আসলে কাজ করবে কিনা? এবং আজকে কিছুক্ষণ আগে ভারতীয় হাইকমিশনার জনাব প্রণয় কুমার ভার্মা তিনি দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, এবং একটা একটা আলোচনা আছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের একমাত্র অবলম্বন হচ্ছে বিএনপি। ভারত চেষ্টা করতেছে বিএনপি কে ম্যানেজ করে তাদের তাদের স্ট্র্যাটেজিক যে কৌশলগুলো বাস্তবায়ন করার জন্য। তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে তারেক রহমানের প্ল্যান কি আসলে প্রথমত কথা হলো, তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না, সে জানাও নাই। খালি একটা স্লোগান, একটা শ্লোক। আজকে আজকে সাংবাদিক সম্মেলনে কিছু বলছে যদিও। না, আমি এখন পর্যন্ত দেখি না এমন কিছু যেখানে রিমার্কেবল মনে হয়, যেটা একটা প্ল্যান বলতে যা বোঝায় সেরকম কিছু। বরং কেন সে ইন্ডিয়ার হাত ধরবে না এই নিয়ে কোনো কথা বলছে না।
আর আমি যতটুকু জানি, আমার কাছে যতগুলো স্ক্রিপ্ট আছে, তাতে তো এটা আরো পরিষ্কার যেটা কত ডিপ ড্রিভেন ইন্ডিয়ান সম্পর্ক তার সাথে হয়ে আছে। এগুলো তো অনেক ডিপার। এনিওয়ে, আমার এগুলা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এটা খোদ তারেক রহমান জানে যে এগুলো আমি তার সম্পর্কে কি ভাবি এটা সে জানে। তাহলে আমার নতুন কিছু বলার নাই। তার রাজনীতি তার কাছে, আমার সমালোচনা আমার কাছে। এনিওয়ে, এটা ভালো একদিক থেকে যে যতটুকু ওপেনলি সে প্রণয় বর্মার সাথে কথা বলছে, ভালো। দেখা দেখে করলে ভালো, কিন্তু এটা যা শো, আসল কথা তো অন্য জায়গায় আলাপ হয়ে গেছে, হয়ে আছে, হয়ে গেছে না, এটা অনেক পুরনো আলাপ, তাদের পুরনো সম্পর্ক। প্রণয় বর্মা তো এগুলা বাইরের শো, বাইরের কাভারটা। এমন তো না যে প্রণয় বর্মার সঙ্গে দেখা করছে বলে এখন সম্পর্ক হচ্ছে বা এখন কিছু সম্পর্ক হবে, এখন কোন ইস্যু উঠবে না, তা না তো আসলে আমি মনে করি না অন্তত। এনিওয়ে, ফলে এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা হলো অনেকটা হালাল করে নেওয়া আর কি। আমরা তো কথা বলেছি, এটা তারেক রহমান একসময় বলছিল যে রুটিন সম্পর্ক আকারে অনেকের সাথেই তো যোগাযোগ, এটা সেরকম। কিন্তু এখন এই যে মানে ভারত তারা সরাসরি দূত পাঠিয়ে দেখা করে তারেক রহমানের সঙ্গে, কিন্তু তারা জামাত ইসলামের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে চায় কেন? মানে এখানে সমস্যাটা কি তাদের? তারা কেন একটা জায়গায় মানে সরাসরি আর একটা জায়গায় গোপনে? কারণ সে ব্যবহার করতে চায় জামাতের বিরুদ্ধে তাদের হিংসাটাকে। এই শোটা তখনই কাজে লাগবে যখন প্রকাশ্য যদি আবার জামাতের সাথে সম্পর্ক রাখে, এটা কেমন, তার তো অনেক ভ্যালু কমে যাবে। ঠিক যেমন দেখেন, এরাই কিন্তু ডেকে নিয়ে গেছে আনন্দবাজার সাক্ষাৎকার দেওয়ার জন্য এই জামাতের সভাপতি শফিক সাহেবকে, নিয়ে গিয়ে ওখানে আবার 6টা প্রশ্ন করছে। প্রশ্নের ধরনগুলো দেখলে আপনি বুঝবেন জামাতকে ইনসাল্ট করার জন্য নিয়ে গেছে। আর জামাতে বোকা, ও ভাবছে যে আমার সাক্ষাৎকার কোনো ছাপলে আমার ইমেজ বেড়ে যাবে। এরা সারা জীবন এই ঘোরের ভিতরে থাকলো, একটা হীনমন্যতার ভিতরে থাকলো যে এটা যে তাকে ভালো করবে না। এমনকি ওই সাক্ষাৎকার ছাপা হওয়ার পরে যে 6টা প্রশ্ন করছে, 6টা টেরা টেরা উত্তর আমি পাল্টা লিখে দিয়ে পাবলিকলি, ওইটাই আমার লেখা ছিল, দিয়ে জামাতকে দেখাইছিলাম যে দেখেন আপনাদেরকে নিয়ে যে ওরা অপমান করতেছে, প্রথম কথা যে এটা ভুল করছেন, আর সেকেন্ড হলো না গিয়েও আপনি যেটা করতে পারতেন সেটা হলো আমার উত্তরগুলা। এটা জাস্ট ওদেরকে একটা মডেল দেখানোর জন্য। তো ওরা তো নিবে না, ওরা ওরা মনে করে আমার একটা উইকনেস আছে, আমার একটা হীনমন্যতা আছে, ফলে ওটা কাভার দেওয়ার জন্য তো আমার লাগবেই। ওরা এই জায়গা থেকে দেখে, প্রবলেমটা ওখান থেকে আসলে জি, এই। এই তারেক রহমানের রাজনীতি নিয়ে আমরা অনেক কথা বললাম। বিএনপির অবস্থান কি এই গণভোট নিয়ে, বা বিএনপি জুলাইকে ধারণ করে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে। কিন্তু আমরা দেখতেছি যে কিছু কিছু বিএনপি নেতাকর্মীরা তারা বলতেছে যে এই গণভোটে না ভোট দিতে, তারা বলতেছে যে যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় তাহলে 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, দেশটা জঙ্গিতে পরিণত হবে, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে ইয়াং জেনারেশন তারা কি এগুলো ভালো চোখে দেখতেছে? তা দ্বারা কি ম্যাটার করে? আমার তো মনে হয় না তারেক এগুলোর উপরে এগুলো কি কনসিডার করে। যদি করতো তাহলে সে আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য, তার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোটার যারা ওটাই ইম্পর্টেন্ট। ওই যে আপনি যাদেরকে ইয়াং জেনারেশন বলে জেনারেলাইজ করতেছেন, এরকম ইয়াং জেনারেশন বলে কোনো ধারণা তারেক রহমানের মাথায় নাই। তার কাছে ধারণা আছে ক্যাম্প, কে বলে দিছে, রয়ের সাথে কথা কমিটমেন্ট করতে হয়েছে আমাকে, বলেছে তুমি আওয়ামী লীগের ভোটারদেরকে নাও, আমার লীগের হয়ে কাজ করো, এটা তো তাদের কন্ডিশন। উল্টা করে বললে এইটাই তার ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাওয়া। আমি তো কথাটাকে এভাবে বলি, এটা হলো ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাওয়া। এই যে আপনার ইয়ের চাঁপাইনবাবগঞ্জে ওই যে আগে 19 সালের 18 সালের এমপিটা, হারুনুর রশিদ। হ্যাঁ, এটা তো শুধু ও না, আপনার ইয়ে দেখেন, আপনার ঠাকুর গায়ের আপনার মির্জা ফখরুল একই কথা বলছে না আগের বার, যা আমার এখানে যারা যারা মামলা টামলা হয়েছে সব আমি মামলা মাফ করে দিব, দেখবো। তো এইটা এখন তাদের মধ্যে কারাকারি লাগছে, তাদের আর জামাতের মধ্যে, যে কে এগুলা আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে নিতে পারবে। কিন্তু আমি মনে করি না যে আওয়ামী লীগের ভোটার ম্যাটার করবে এই ইলেকশনে। বরং এইটাকে করতে গিয়ে তাদের যে লায়াবিলিটি আসবে, এই লায়াবিলিটি সংখ্যায় বেশি হবে আওয়ামী লীগের ভোটের চেয়ে।
হ্যাঁ, এখন ফাইন্যান্সিয়ালি যদি কিছু টাকা পয়সা পাওয়ার জন্য করে সেটা অন্য হিসাব। কারণ আওয়ামী লীগেরা যাদের শেল্টার দরকার, অ্যাডভান্স বিএনপির সঙ্গে বুকিং দিয়ে রাখলো যে আমার কিছু হলে তুমি দেখবে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ডিল এখন আওয়ামী লীগের সাথে ডিল বলতে হচ্ছে যে তুমি আমার প্রোটেকশন দেখবা, আমাকে যে চোরের মতন ঘুরে সমাজে থাকতে হচ্ছে, এইটা থেকে আমি মুক্তি চাই, আমি প্রকাশ্যে ঘুরতে পারি না, এই জায়গা থেকে তুমি আমার মুক্তি দাও, তোমার টাকা পয়সা দিব, তোমার ভোটার এনে দেবো, এই কমপ্লেন চলতেছে। তো সেটার কারণে এটা হচ্ছে আর কি। আমি মনে করি এতে বিএনপির যা লাভ হবে তার থেকে ক্ষতি হবে বেশি, ভোটের হিসেবে ক্ষতি হবে। যদি 10টা আওয়ামী লীগের ভোট পায়, দেখা যাবে যে 20টা বিএনপির ভোটাররা চলে গেছে তার কাছ থেকে, এরকম ঘটবে। কিন্তু এই যে বিএনপির এই যে বৃদ্ধ বৃদ্ধ নেতাগুলা তারা এই যে মিথ্যা কথাবার্তা বলতেছে যে আমরা এটা করব সেটা করব, জনগণ কিন্তু এই ইয়াং জেনারেশন কিন্তু এগুলো মানে বোঝে, তারা কিন্তু এগুলো আসলে যাই হোক। সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির বলেছেন যে তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করবেন, বিএনপির সঙ্গে মিলে জাতীয় সরকার করবেন, বিএনপি আগে কথা বলেছিল। তো এই জাতীয় সরকার ধারণাটা আপনার কেমন? মনে করেন যে জামাত জয়লাভ করলো, তারা বিএনপি কিনে জাতীয় সরকার করলো, বিএনপি কিছু মন্ত্রণালয় দিল, তাহলে তো এটা কোন সরকার হলো? এটা কি আসলে বিএনপি জামাত মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছে, নাকি আসলে এটা এই জামাতেই শুধু বলতেছে জাতীয় সরকার? এই জাতীয় সরকার ধারণাটা ইনু সাহেবের, কি কইলাম এটা? ঠিক আছে, এবং এই জায়গায় মিলজুল করে হবে, এটি সিট ভাগাভাগি ডালাম। কিন্তু লেটেস্ট বাস্তবতা হলো এটা আগাচ্ছে না। হবে না। ফলে আপনি যখন শুনেছেন, হ্যাঁ, আপনি যখন শুনেছেন এই জাতীয় সরকার টাইপের, শফিক সাহেব তারেকের সাথে তার নয়া অফিসে দেখা করতে যে গেছে, গিয়ে এই প্রসঙ্গ তুলছে। এখানে দুইটা কথা আছে, কিন্তু দুইটাকে একসময় মাখা ফেলবেন না। কিছু সময় শফিক সাহেব জামাতের যখন বলে আমরা ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার করবো, এটা হলো একটা মানে, এটা জাতীয় সরকার না কিন্তু, মানে জাতীয় সরকার আপনি যেটাকে মিন করছেন এটা সেটা না। কিন্তু উনি আবার যখন তারেকের সাথে দেখা করতে গেছেন, গিয়ে বলতেছেন যে আমরা তো ক্ষমতায় গেলে, মানে আমরা ক্ষমতায়, আমরা আপনার না, আপনি আমার সহ, আমরা একসাথে সরকার করব, ওইটাই হলো ইনু সাহেবের কথা। আর ক্লিয়ার, দুইটা জিনিস আলাদা কিন্তু। আর লেটেস্ট কথা, লেটেস্ট পরিস্থিতি কি, এটা লেটেস্ট পরিস্থিতি হলো তারেকের সাথে রফাটা হয় নাই এবং না হওয়ার দিকে যাচ্ছে এটা। মানে তারেকের সঙ্গে ওই ইন্ডিয়ার নাকি এই জামাতের? জামাতে না, তারেকের সাথে ইনু সাহেবের। ফলে এটা খুবই নড়বড়ে। আবার তারেকের সাথে ইন্ডিয়ানদের যে সম্পর্ক, সেটাও ভিতরে একটা নড়বড়ে দিকে আছে। আবার ইন্ডিয়ানদের দুইটা লাইন আছে, একটা হলো মন্দের ভালো, কিছু যদি না পাই তো তারেকের সাথে থাকাটা বেটার, এগুলো একটা ফ্রন্টাল লাইন। এটা এটা জয়শঙ্করের লাইন। পাল্টা একটা আছে, আওয়ামী লীগকে ঢুকাইতে হবে, আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন না করলে ইলেকশন হলো না। এটা এটা হলো অগ্নিহোত্রীর লাইন, এবং এই জায়গায় সে শক্তভাবে বসে আছে। কিন্তু এইটা আবার মোদির ফর্মাল অফিসিয়াল লাইন এটা না। ফর্মাল অফিসিয়াল লাইনটা হলো জয়শঙ্করেরটা, যেটা হয় আমরা তাদের সাথে কাজ করব। আর থার্ডটা হলো আবার অজিত দোভালের লাইন আছে একটা, অজিত দোভালের লাইনটা হলো এগুলো সব বাগাই দাও, মারদাঙ্গা করো, জঙ্গি উস্কানি তুলো, এটা হলো আরেকটা লাইন। খুব সম্ভবত ইন্ডিয়ানরা শান দিয়ে বসে আছে আওয়ামী লীগকে ঢুকানোর জন্য, যদি ইলেকশনটা হয় 12 তারিখের পরে। ইয়েস, 12 তারিখের পরে তারা আওয়ামী লীগ ঢুকাইবো এবং মারদাঙ্গা করবে, তারা জঙ্গিবাদী করবে নিজেরাই। যদি এবং যদি বিএনপি ক্ষমতায় আসে। যদি বিএনপি ক্ষমতায় আসে, বা যদি বিএনপি ক্ষমতায় আসে না, যদি ইলেকশন একটু বলি হবে, যেহেতু আমি এখনো মনে করি যে কোনো সময় ইলেকশনটা পল্টিয়ে যাবে। ক্লিয়ার। কিন্তু বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন, অবশ্যই তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাট বাংলাদেশের সঙ্গে ভারতের এই যখন সম্পর্ক খারাপ, তখন এস জয়শঙ্কর একদম উড়ে আসলেন, এসে তিনি শ্রদ্ধা জানালেন, এবং একটা কথা হাওয়ায় ভাসতেছে, যদিও হাওয়ায় পাওয়া কথাকে দাদা আপনি গুরুত্ব দেন না। সেখানে বলা হয়েছে যে মানে
এই শোক জানানোর জন্য যখন তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের দেখা করতে গিয়েছেন, তখন সংসদ ভবনের পাশের একটি ঘরে রুদ্ধদ্বার ভাবে 40 মিনিট তিনি কথা বলেছেন, যদিও এর কোনো সত্যতা আমরা পাইনি। এই সম্পর্কে আসলে এটা সত্যতা কতটুকু বলে আপনি মনে করেন? না, আসলে যখন কথা তো বলবেই ভাই। তাই বলে 40 তবে 40 মিনিটের বেশি হয়ে গেছে, আমি শুনছি 20 মিনিট। আচ্ছা 20-40 এটা তর্কের বিষয় না, তর্কের বিষয় হচ্ছে কথা বলছে কিনা, উত্তর হ্যাঁ বলেছে। আর জয়শঙ্করের সফরটাই ছিল ইউনূসকে এড়িয়ে বুড়া আঙুল দেখায় সরাসরি তারেকের সাথে ডিল করে, এবং এটা তারা করে গেছে। এই জন্য তারা তাড়াহুড়ো করে এখানে এসছে, এবং এটাকে তারা একটা বিরাট সুযোগ মনে করে। সুযোগ মানে এটা যদি বাদ দেই আমি, তাহলে ইন্ডিয়ান পজিশন ছিল আচ্ছা কি হয় দেখি, অনেকটা অ্যান্টি ইউনূস, এই ছিল ইন্ডিয়ানদের পজিশন। কিন্তু এটার ভিতর দিয়ে অন্তত একটা দেখালো 12 তারিখের পরের কি করব আমরা, সেটার ইঙ্গিত দেয়া গেলাম। এই হচ্ছে এডিশনাল, অর্থাৎ 12 তারিখের পরে ইন্ডিয়া কি করবে সে সম্পর্কে যে কিছু বলছিল না, সেইটা সে বলে দিয়ে গেল আর কি। এই বলে দেওয়ার সুযোগটা সে নিয়েছিল, এবং তারা মনে করে এটা দিয়ে বিরাট সুযোগ পেয়েছিল। যেমন এখন খেলা নিয়ে যে দ্বন্দ্বটা বেঁধে গেছে, এইটার জন্য এবার ইন্ডিয়ার ভিতরে আরেকটা দ্বন্দ্ব আছে। কে বলছিল তোমাদেরকে খেলার ইস্যুটাকে নিয়ে আবার এটা গন্ডগোল পাকানো? আমরা জয়শঙ্করকে পাঠায় এমন একটা জিনিস বানাইলাম, আমাদের ফেভারেবল একটা সিচুয়েশন, তোমরা দিল্লা জিনিসটার মধ্যে পানি ঢাইলা। এইটা নিয়ে আবার তাদের মধ্যে লাগছে ঝগড়া। এই জন্য এই অফারটা আসছে যে ভাই একটা রাষ্ট্রীয় সিকিউরিটি দিব, প্রেসিডেন্টের সিকিউরিটি দিব, আপনারা খেলতে আসুন। এইটাও আবার আমাদের ইউনূস নজরুলরা, আসিফ নজরুলরা এটাও রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু যেখানে ক্রিকেটের বাজেট আছে আইসিসি থেকে, 90-95% বাজেট আসছে আইসিসি থেকে, সেখানে কি এইটা সঠিক সিদ্ধান্ত হলো? এটা কিন্তু তামিম ইকবাল প্রশ্ন তুলেছিলেন গতকাল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্লেয়ারদের টাকা পাওয়ার স্বার্থটা রাষ্ট্র স্বার্থের উপরে? তামিম ইকবাল মনে করতেছে, আমি না, তামিম ইকবাল। তামিম ইকবাল বলে চালাই দিতাম না, এটা যে মনে করতেছে সেটা গাধা। আচ্ছা এটা কি হতে পারে কোন একটা রাষ্ট্রের ভিতরে আপনি রাষ্ট্র স্বার্থের উপরে আপনার পার্সোনাল স্বার্থ টাকা দিতে হবে? এটা দিবে কেউ? এমন কোন রাষ্ট্র আছে দুনিয়ায়? এটা তামিম এটা গাধা। গাধা না হলে সে বলে স্বায়ত্ত শাসনের মানে কি করছে দেখেন আর কি। বুয়ের স্বায়ত্ত শাসিত, ঢাকা ইউনিভার্সিটি স্বায়ত্ত শাসিত, এর কথার মানে কি? ওরা শিক্ষা মন্ত্রণালয় মানবে না, যা মন চায় করবে? ওরে ভাই ও তো মুন্ডুটা ধরে তো ক্যাচ করে দেওয়া যায়। যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যদি টাকা না দেয়, হ্যাঁ, ওর গলা দিয়ে আওয়াজ বেরোবে, কারো বেতন হবে না। এত কথা কয় কেন ওরা? সাহিত্যের শাসিত লেখা আছে, অবশ্যই সাহিত্য শাসিত। সাহিত্য শাসিত ডে টু ডে রান করার দিক থেকে, কিন্তু তারা বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে কি? সোজা কথায় আসেন, এত সাহিত্য শাসন মারাই কেন না বুঝা? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে স্বাধীন? কথা না বুঝে কথা বলে তো লাভ নাই। কনস্টিটিউশনের বাইরে মানে হলো আমি নিজেই একটা রাষ্ট্র। একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র থাকতে পারে না রে বাবা। এটা মিছা আবদার করে তো লাভ নাই। স্বায়ত্তশাসন কথাটার অর্থ বুঝতে হবে। স্বায়ত্তশাসন মানে হলো যে ডে টু ডে এটা পরিচালনার ব্যাপারে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নাই। মোটা দাগে যে পলিসি তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট সেটা আছে। এডুকেশন ডিপার্টমেন্ট সময় সময় জেনারেলি ইউনিভার্সিটি সম্পর্কে যে পজিশন আছে ওইটাই, ওটার ভিতরে থেকে এবার আপনি স্বাধীন। ডে টু ডে আজকে ক্লাস হবে কিনা, আজকে অমুক ডিপার্টমেন্টকে কি করা হবে, অমুক জায়গায় যাবে কিনা, এগুলো তো ইউনিভার্সিটির ভিতরে সিদ্ধান্ত। এগুলোর ভিতরে কোনো ইয়ে আমাদের প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপের কিছু নেই, শিক্ষামন্ত্রীরও কোনো হস্তক্ষেপের কিছু নেই। এগুলো হলো স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন কথাটা না বুঝে এরকম ফাল পাল্লে তো এরকমই হবে যে আপনি এতই স্বায়ত্তশাসিত স্বাধীন যে রাষ্ট্রেরও ক্ষমতার ঊর্ধ্বে আপনার স্বার্থ। আপনি 2টা টাকা পাবেন, এই জন্য রাষ্ট্রের স্বার্থ আপনার পক্ষে ইয়ে করে দেবেন, নত হয়ে যাবে। কি বলে এগুলা এই ছেলে? দর্শক, দাদা আপনাদের সবার প্রশ্ন তো দিবেন, আর একটু পরে প্রশ্ন করব, অনেক প্রশ্ন আছে, ঠিক আছে দাদা। একটা প্রশ্ন আপনার কাছে একটু মানে সিলি মনে হতে পারে, যে আপনি জানেন যে বৈশ্বিক ব্যবস্থা নড়বড়ে হয়ে গিয়েছে, যে
ভারত সরি আমেরিকান ডেল্টা সেনারা একদম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে এসেছে। এখন ভারতীয় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী তারাও দেখাচ্ছে যে আমরাও ইচ্ছা করলে পারি ভারতের বায়ুসেনা পাঠিয়ে ইউনূসকে গ্রেপ্তার করে নিয়ে এসে দিল্লির আদালতে বিচার করব, তাকে কাকে কাকে উঠে নিয়ে এসে ইউনূসকে উঠিয়ে এইভাবে নিয়ে আসবো একদম ভেনেজুয়েলার মতো। তারপর তাকে মানে ভারতীয় বায়ুসেনারা নিয়ে এসে দিল্লির আদালতে গ্রেপ্তার বিচার করবে এই সংখ্যালঘু নির্যাতনের জন্য। এটা 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 কি সম্ভব হতে পারে নাকি? না, তাহলে আমরাও নিয়ে আসবো। আচ্ছা, আমরা মুসলমান আনবো না, ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান খ্রিস্টান নিপীড়নের জন্য এবার মোদিকে উঠে আনবো, ঠিক আছে? হবে না? আমাদের কি সে শক্তি আছে? না 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 না, আমরা খুব বুদ্ধিমান তো। খ্রিস্টান আনবো কেন জানেন তো? খ্রিস্টান ওয়েস্ট আমাদের পক্ষে আসবে, মজা হবে না? বহুত না, মজা আইডিয়াটা আয়েগা। কেমন, ভালো না? ভালো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সংস্কৃতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে সরি এটা না তো এই ইয়ের জন্য মানে ইলিয়াস আলী মানে তার যে তদন্ত বোর্ড গঠন করা হয়েছে তার অপহরণের, সেই বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছেই রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। এটা খবর পাওয়া যায় ৪ঠা জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে নিবেদন দেওয়ার সময় যে ইলিয়াস আলীর যে গুমের ঘটনা সেই তদন্ত বোর্ডটাই বাতিল করে দেওয়া হয়। এটার জন্য আসলে কে দায়ী? কেন এই সরকারের আমলে এগুলো হচ্ছে? আমি এটার অফিসিয়াল ভার্সন এখনো জানি না। যতটুকু যা আছে তা হলো ফেসবুক কোনটা পত্রিকার দাবি এরকম হয়ে আছে। ফলে যতক্ষণ এটা অফিসিয়াল পজিশন না জানতে পারছি আমি, ততক্ষণ এগুলো বলাটা ঠিক জমবে না আর কি, একটা আন্দাজি লাঠি ফরকানো হয়ে যাবে। বাট যেটাই হোক, ইলিয়াসের গুমের কেস সিরিয়াস কেস, এবং আমি যতটুকু নিশ্চিত জানি তাকে পাটুরিয়ার ঘাটে পেট ফেরে ইয়ের ঘাটে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে, এবং তাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ওটা হলো আপনার মাদারীপুরের কাছাকাছি কোন একটা জায়গায়, ওখানেও একটা ওদের সেন্টার আছে, আয়নাঘর টাইপের একটা রুম আছে, সেখানে ছিল সে। ওখান থেকে নিয়ে আসার পথে আমি এটাও শুনেছি কেন করেছে না, অলওয়েজ ডিস্টার্বিং তাদের ভাষায় ইলিয়াস আলী, হাত পা ছুলে যাওয়া আর কি। সে তো যথেষ্ট টেরর ছিল, আপনি এখন আমার ধরে নিয়ে এরকম করে যাবেন, আর আপনি সুযোগ পেলে আমি সুযোগ নিব না, সুযোগ বাইর করার চেষ্টা করবো না, তো হয় না। তো এগুলাতে অতিষ্ঠ হয়ে তারা যে যা তোকে দিলাম শেষ করে এই বলে দিছে বলে আমি যতটুকু শুনছি। খুবই মর্মান্তিক এটা। এখানে একটা বিষয় আছে মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে বোর্ডটা বিলুপ্ত করা হয়েছে, এই বোর্ডটা কে বানাইছে, কার বোর্ড এটা? এই বোর্ডটা সেনাবাহিনীর বোর্ড এবং এই বোর্ডের প্রধান ওকে 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 আমি পরিষ্কার করে দিই। এখন সেনাবাহিনীর ভিতরে যতক্ষণ ওয়াকার থাকবে ততক্ষণ এগুলা গেঞ্জাম হতে থাকবে। আমি উত্তর দিয়ে দিচ্ছি, নেক্সট। না, এখানে কথা আছে। বলেন। কথা হচ্ছে এই সরকারের প্রিয় পাত্র লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বাধীন এই বোর্ডে আরো অনেকে ছিলেন, অনেক ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল এরা ছিলেন। কোন কামরুল হাসান? লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে সেনা প্রদান করতে চেয়েছিলেন ইউনূস সরকার একসময় ওয়াকারকে বাদ দিয়ে। ক্লিয়ার, বলেন নেক্সট। হ্যাঁ, তারপরে না, আমার কথা হচ্ছে যে তাহলে তাকে তো সবাই দেশপ্রেমিক হিসাবেই জানি, তাহলে সে এই কাজটা করলো মানে তিনি ছিলেন তো অন্ধ বোর্ডের প্রধান। আমি কনক্লুশন টেনে দিই। একজন দর্শক একটা প্রশ্ন করেছেন এ ব্যাপারে যে যে দাদা তিনি হচ্ছেন আরফান ইসলাম, দাদা পরবর্তী সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কেমন হবে, মানে কামরুলকে বাদ দিয়ে? আমি কেমনে বলবো ভাই, আর তাকে সেনাপ্রধান বানাইতে যাচ্ছে কে? এগুলা আগে ফয়সাল হোক, তখন দেখা যাবে। এগুলা হাইপোথেটিক্যালি বলে ফেলাটা ঠিক হবে না, আর এগুলো ছোটখাটো হালকা জিনিস না যে আচ্ছা তারেক রহমান আজকে এটা বলছে, কেন বললো, এই ধরনের আলোচনা না, এটা খুব সিরিয়াস। এটা পদাধিকার বলে, সরকারি পদাধিকার বলে লোক যখন বসে থাকে তার সম্পর্কে এরকম ডাইনি ভাই মন্তব্য করা যায় না। এনিওয়ে, আপনি যেটা বলতেছিলেন ইয়ের কথা, ওকে, আমি একটা জিনিস কমিট করে ফেলতে পারি, মানে কি হবে বলে ফেলতে পারি, সেটা হলো ইলিয়াস আলীকে নিয়ে ওরা যা খুশি করুক, উইদিন এ ইয়ার এর প্রতিকার হবে। কিভাবে হবে?
কেন সেটা আমার উপর ছেড়ে দেন, আমি বলছি এর দায়িত্ব আমার। কারণ নেত্র নিউজ বলতেছে যে জিয়াউল আহসান তাকে সিলেট পর্যন্ত ফলো করেছে, আবার আসছে, তারপরে কারা কারা ভাই কি এটা করেছে। নেত্র নিউজকে জিজ্ঞেস করেন না, এর উত্তর তো আমি দিতে পারবো না। আমি যেটা বলার বলে দিলাম। আপনি এটা কি এখন মনে এটা এখন আপনি যে কামরুল সাহেবের নাম দিতেছেন না কার নাম দিতেছেন, আই ডোন্ট কেয়ার। আমি যেটা বলছি এটা হবে। কিন্তু একজন মানে দর্শকদের পক্ষ থেকে আমার ভাই প্রশ্ন, আমি তো বললাম এটার প্রতিকার হবে, যেই যাই করুক এর সাজা তাকে ভোগ করতে হবে। ইভেন বিএনপি চাক বা না চাক, এটা সাজা হবে। আচ্ছা বিএনপি চাক বানা চাক, আমার উত্তর আমি এখন পেয়ে গেছি। কারণ কারণ যেখানে সেনাবাহিনী জড়িত সেখানে বিএনপি একটু পিছু টান দিতেও পারে ক্ষমতা এলেও, যে কি আমি তো দরকার বললাম ভাই, সেনাবাহিনীকে। আমার মনে হয় আমি এনাফ বলছি। জি ধন্যবাদ। এটা তো বিএনপির প্রশ্ন না, ইভেন ইলিয়াস আলীর ওয়াইফেরও কোশ্চেন না এটা। এটা রাষ্ট্রের একটা ব্যক্তিকে আপনি অপহরণ করে নিয়ে গিয়ে গুম করে রাখে বান্ধে রাখছেন, রাখে পেট ফাড়াই দিয়ে নদীতে ফালাই দিচ্ছেন। ঠিক চারটিখানি ঘটনা, এটা একটা হালকা ঘটনা। এর যদি কোনো শাস্তি না দিতে পারে তাহলে তো রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে আপনার। এর মূলত কি সেই প্রশ্ন উঠবে। আর এসবের দায় আমাদের আগামী রাষ্ট্র বা এই রাষ্ট্র কেন নিবে? সব জিনিস হালকা দেখা যায় না, কিছু জিনিস আছে যেগুলা। আর কামরুল সাহেব এখনো অ্যাক্টিং একটা সেনা দায়িত্বে আছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার। তো তাহলে তার তার তো এরকম করার কথা না। তো যদি সত্যি উনি জড়িয়ে থাকেন, কিছু করে থাকেন, এর খেসারত তাকে দিতে হবে। তাকে কেউ আটকে মানে রক্ষা করতে পারবে না, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুম। তাকে নিয়ে এখন আওয়ামী লীগ মানে খুব বলতেছে সে মির্জাফর, সে এই করেছে সেই করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন গতকালকে সাবেক এসবি প্রধান মনিরুল, আপনি তো তাকে চিনেন, এই মনিরুল একটা স্ট্যাটাস দিয়েছে যে সেই বুদ্ধিমান যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলে। বাট শুরু করেছে কি, যে 5ই আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার পূর্বে প্রতিদিনই আমার একজনের সঙ্গে কথা হতো। মানে এটা সে বুঝালো যে সে 5ই আগস্ট থেকে জেনারেল ওয়াকারের কাছে বন্দী ছিল। এখন অনেকেই কমেন্ট করতেছেন যে দেখো ওয়াকার কত বড় গাদ্দার, সে যে মনিরুলকে ছেড়ে দিছে। এটা কি ইচ্ছে করেই সে ওয়াকারকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাসটা দিল? আপনি জানেন যে এই যে মনিরুল জঙ্গি নাটকের কারিগর। এখন কি আমি বলবো কিছু? প্লিজ। এইটা মনিরুল বলছে না কে বলছে কিছু এসে যায় না। এইটা খোদ ওয়াকার সাহেবই বলেছে, তার কাছে 526 না 626 কতজন জানি তার কাছে গ্রেপ্তার আছে। এটা সে নিজে স্বীকার করছে পাবলিকলি, এবং এই স্টেটমেন্টটা সে ইউএনএ হিউম্যান রাইটের অফিসের কাছেও বলছে। সো এগুলো নাথিং নিউ। কোশ্চেন হচ্ছে যে এরপরে এই লোকগুলো গেল কোথায়? এর দায়িত্ব কে ইয়ে কেন নিবে না? ওয়াকার সাহেব কেন নিবে না? শেষ কথা একটা বলে শেষ করে দিই, সেটা হলো যে তাকে এটা জবাবদিহিতার নেওয়ার সময় শেষ হয়ে যায় না, সুযোগও শেষ হয়ে যায় না। আমার মনে হয় আমরা না বলছি। জি অনেক ধন্যবাদ। সরকারের আর 1 মাস কিছুদিন বাকি আছে, তো এই যদি সময় ধরে নেই যে যদি ধরে নেই যে 12 তারিখ ইলেকশন হচ্ছে, হ্যাঁ আগান, আচ্ছা তারপরে আচ্ছা ইলেকশন হচ্ছে, তাহলে এর ভিতরে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি হ্যাঁ। চলে গেলেন আমেরিকাতে। তিনি হুম, বৈঠক করবেন ট্যারিফ নিয়ে, তিনি বৈঠক করবেন ভিসা বন্ড নিয়ে, তারপরে তিনি সেখান থেকে যাবেন সংযুক্ত আরব আমিরাত। হুম। এখন অনেকেই বলতেছে যে এখন তো সরকারের আসলে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা, আর আজ মাত্র 1 মাস, এটা নির্বাচনকালীন সরকার, সেখানে তার আসলে হঠাৎ করে এই আমেরিকা যাওয়া আসলে এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা বলে আপনার মনে হয়? না না, উদ্দেশ্য তো আছে। আরো কোন গভীর প্রশ্ন করেন, উদ্দেশ্য তো আছে, আপনার উত্তর শেষ। মানে গভীর আরো কোন করে প্রশ্ন থাকলে বলেন, এটা খুব ছোট্ট প্রশ্ন হয়েছে, বি স্পেসিফিক। স্পেসিফিক হচ্ছে আসলে আমরা জানি যে আরব আমিরাত, তারপরে ভাই সিঙ্গাপুর। কথা সোজা, কথা সোজা, কথা সোজা। ইনুস আরে খলিল চেষ্টা করতেছে বহুদিন থেকে ট্রাম্পের চোখে পড়ার।
তারা আমেরিকান দালাল হইতে চায়, আমেরিকান জন্য কিছু করে দিয়ে বিনিময়ে ক্ষমতা আরো বেশি থাকা যায় কিনা, প্রেসিডেন্ট হয়ে যাওয়া যায় কিনা, আমেরিকাতে তার কন্ট্রিবিউশন বাড়ে কিনা, এগুলোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তারই এক্সট্রিম ন্যাংটা প্রচেষ্টা এটা। কেন? এবার আসেন ট্রাম্পের দিক থেকে দেখেন। ট্রাম্পের পলিসি হলো আপনাকে ডেকে পাঠানো, যেমন ধরেন কলম্বিয়ার প্রেসিডেন্টকে বলছে তোর এটা নিয়ে নিবো কিন্তু আমি। আচ্ছা, এরপরে কথা কি বলবে? বলে এই তুই আসিস আমার অফিসে, তোর সাথে কথা আছে। এরপরে অফিসে নিবে, নেওয়ার পরে একটা চোতা ধরা দিবে যে তুই যদি এখন এটা না করিস তাহলে কিন্তু তোরে কাটবো আমি। এটা হচ্ছে ট্রাম্পের পলিসি। সো একইভাবে সে দীর্ঘদিন ট্রাম্পের প্রশাসনের কারো দেখা সাক্ষাৎ পায় নাই। এরা বহু চেষ্টা করছে, করতে করতে টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গিয়া মনে করছে এদিকে আর তার জন্য দুয়ার খুলবে না, সে উকি মারতে গেছে ফাঁকে ফোকরে চায়নাদের ওখানে। খুব যে জমছে তা না, আর জমাটা যতটুকু জমছে এইটা ইউনূস সাহেবের উপর ভরসা করে জমে না, এটা এমনি জমছে, এবং বেশিরভাগ জমাটা তাকে বাদ রেখে জমছে। আচ্ছা, এরপরে উনি এখন আবার এই ডাক ম্যাচে দৌড় দিয়েছে। ও জানে না যে ট্রাম্প ওকে কি বলবে। ওকে এখন বলছে যে তোরে যাইতে হবে ওই নেতানিয়াহুর ইয়েতে, ওর পক্ষে খাড়াইতে হবে গাজাতে গিয়া, ওই যে স্টেবিলাইজেশন ফোর্স বানাইছি ওটাতে গিয়ে সাগরে দবি তুই পাকিস্তানের। পাকিস্তানি যায় কিনা তাই ঠিক হয় নাই, সে গিয়ে আগাম গিয়া তৎক্ষণাৎ শোনা মাত্র যে স্যার স্যার যা বলবেন আমি যাব, ওখানে কমিটমেন্ট দিয়ে আসছে। এগুলা কি কি ধরনের ন্যাংটা রাজনীতি করে এবার তাহলে দেখেন। ওর খেয়াল না এটা একটা মুসলমানের দেশ। হ্যাঁ, এই গাজাবাসীদেরকে আরো বেশি পিষবার জন্য যে নেতা নিয়ে সকাল বিকাল কথা বদলায়। আজকে যদি বলে এটা চুক্তি করলাম, কালকে চুক্তি ভেঙে দেয়। আজকে বলে এখান থেকে গাজা উঠাই নিয়ে গিয়ে ওই কোথা সোমালিল্যান্ডে বসাই দিব, আর আপনি বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন ওটা সাপোর্টার হিসেবে। হ্যাঁ, আপনাদের দেশে তো মাটি তো দূরের কথা, আপনার দেশে জায়গাই হবে না এই দুটা লোকের। হ্যাঁ, আমি খুব কড়া কথা বলছি। দুইটা লোক বলতে খলিলুর রহমান এবং এবং কে এবং ইউনূস সাহেব। তাহলে আপনার কথা হচ্ছে যে আমেরিকা চাচ্ছে বাংলাদেশ যাতে ইসরায়েলকে সাপোর্ট করে, ব্ল্যাকমেল করে এরকম ভাবে প্রত্যেকটা দেশকে বাধ্য করা। আমেরিকা বললে হবে না, ট্রাম্প চাচ্ছে, এটা হলো ট্রাম্পের পলিসি। এই জন্য তারা একটু মুখ খুলছে, কথা বলার জন্য সুযোগ দিচ্ছে, দৌড় দিচ্ছে, খলিলকে পাঠাইছে ইয়ে করার জন্য। এবং আমি যতদূর জানি খোদ ইউনূস সাহেবের কাছে অন্তত 3টা লাইন আছে এখন, তার মধ্যে একটা ফেলে গেল, সে এখন বাকি দুটাতে কি ইফেক্ট পড়বে আমি জানি না। কিন্তু এই যে ব্ল্যাকমেইলের কথা বললেন, কিন্তু আমেরিকার মতো দেশ ব্ল্যাকমেইল করলে কি করার আছে? আমরা সবাই জানি, অনেকে বলে যে বহুত কিছু করার আছে, ইউনূস আমেরিকার কাছের, বহুত কিছু করার আছে। এই যে ভিসা বন্ড দিল ইউনূস সাহেব কিছু করতে পারলো ভিসা না। বন্ধ করলে কি, ভিসা বন্ধ দেওয়া মানে কি? ভিসা দিল না, এই তো বলছেন বাধা দিল, এই তো। এটারই সোজা নিট মানেটা হলো বাংলাদেশের কোন ব্যবসায়ী আমেরিকাতে যাওয়াটা আমেরিকা, ট্রাম্পের আমেরিকা ডিসকারেজ করছে। ঠিক আছে, রাইট নাকি? বুঝে নাই আমার কথা? বুঝছি, বাংলাদেশের ব্যবসায়ীরা আমেরিকা যাওয়াটা এটা ডিসকারেজ করতেছে মার্কিন সরকার, বাট এটা আমেরিকা লাভটা কি? ডিসকারেজ করছে। সোজা কথা হলো যে আমরা আমেরিকা চায় না যে বাংলাদেশের তার সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকুক কি না থাকুক, এটা তার কোনো ইচ্ছা নাই। এটা বাংলাদেশ ঠেকা পড়লে নিজের তেল মেরে মেরে যাবে, এর চেয়ে তার নীতি। সোজা কথা। আরো নিট করে বললে বাংলাদেশ কিছুই বেচতে যাইতে পারবে না, কিন্তু যাইতে পারবে না। তো ওকে, এটা যদি ট্রাম্পের পলিসি হয় তাহলে আমরা যাবো না, সিম্পল। এটা নিয়ে হাত পা ধরাধরি কিছু নাই। কিন্তু এখানে ইউনূস সাহেবের নিজের ক্রেডিট দেখান, আমি হলাম ইয়ের কি জানি ক্লিন্টন ফাউন্ডেশন, আমি এটা কুতুব, আমি আমেরিকার জন্য এত কিছু করে দিছি, এত এত টাকা পয়সা এনে দিছি, আমি একটা জায়গা পাইবো না। তো এইটা হলো ইউনূস সাহেবের পার্সোনাল ইন্টারেস্ট, তার সাথে বাংলাদেশের কোনো ইন্টারেস্ট আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের ইন্টারেস্ট হলে আমেরিকা যদি না চায় বাণিজ্য সম্পর্ক রাখতে, আমরা রাখবো না। আমাদের একটা দরজা বন্ধ হলে অনেকটা আরো 10টা দরজা খুলবে। দরজা খুলে বসে আছে, আপনি সেগুলো নেওয়ার সাহস নাই, মুরুদ নাই, বুঝবার ক্ষমতা নাই বলে এটা আপনি যাচ্ছেন না সেদিকে। আশ্বাস মানে আমি বিশ্বাস করি উইদিন ইয়ার বাংলাদেশের পরিস্থিতি বদলে যাবে। কেমনে যাবে এটা এখন বলার সময় হয়নি, সময় হলে বলবো।
দাদা আপনি আমার অনুষ্ঠানে একাধিকবার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের ব্যাপারে কোনো কেয়ারই করে না। ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে করে না। ব্যবসা এই বাণিজ্য। এখন একবার এখানে দরজাটা একটু খুলছে, ইনুস আর খলিল সাহেব দরজা নাড়িয়ে যাচ্ছে, আমেরিকানরা, ট্রাম্পের আমেরিকার দরজা খোলে না। এখন একটু খুলছে, খুলে বলছে এই তোর আসবি না, এবার আইসা কিন্তু আমি যেটা বলবো এটা শুনবি। ওরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেছে, এই হচ্ছে ইস্যু। খবর নাই যে দেশে ফিরতে পারবে কিনা, দেশে ফিরে কি তার এই কথা বলতে পারবে পাবলিকলি? মাথায় টুপি দিলে হবে না, যাক না গিয়ে বাইতুল মোকাররম মসজিদে গিয়ে বলুক এটা শুক্রবারের দিন যে আমি এটা চুক্তি করে আইছি। এবার মসজিদের মুসল্লিরা ওনারা কি করে একটু দেখুক। ভিড় না, এটা বিরাট ভিড় তো। উনি একবার কি বলবো এটাকে, উনি আক্কেল হয় না যে গাজাবাসীরা কিভাবে মরতেছে। হ্যাঁ, উনি এইটারে আরো বেশি করে এটা আগুন দেওয়ার জন্য ওটাতে হদি আইলেন। হ্যাঁ, আপনারা কে হদিতে বলছে, কে আপনি কাকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের? আর বাংলাদেশের কে আসলে? ডাল নাই তরল নাই, নিদ্রাম সত্তা, নিজের স্বার্থে যেখানে সেখানে গিয়ে বাংলাদেশ বেঁচে দিয়ে আইতেছেন। এটা একটা সাধারণ কমন জিনিস যে আপনি এই সময় গাজাবাসীদের পক্ষে না থেকে উল্টা জায়গায় গেছে, নেতানিয়াহুর পক্ষে, ট্রাম্পের পক্ষে কাজ করে আইলেন জাস্ট নিজের স্বার্থে। কি বলবো এই লোকটাকে? অ্যাবিউজড। আপনি ক্ষমতা আছে বলে ক্ষমতাকে অ্যাবিউজ করবেন? এটা কারণ পার্সোনাল প্রপার্টি নাকি? কিন্তু দাদা প্রশ্ন হচ্ছে যে সে কি জানে না যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত, বাংলাদেশের মানুষ কখনো না, বলে সে এটা জানে মেনে না, নিবে না। কারণ সে খালি নিজের স্বার্থ বোঝে। নাগরিকত্ব জিনিসটা তো হালকা না। সে একই সঙ্গে ৩টা ৪টা করে নাগরিকত্ব নিয়ে বসে আছে। আমরা তো জানি সে আমেরিকান নাগরিক শুধু। না, একাধিক নাগরিকত্ব আছে তার। আবার নাগরিকত্ব থাকুক না থাকুক সেটা না, ইয়ের বেলায় তো সে নাগরিকত্ব নেই নাই, কিন্তু ঢুকে তো বসে আছে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে। খলিল সাহেবের কথা বলছি, সে তো আরো এক কাঠি সরেস, নাগরিকত্ব না নিয়েই নাগরিকত্বের বাপ হয়ে বসে আছে আমেরিকানের স্বার্থে। কত সুবিধা দেখেন। জি, এই যে স্বেচ্ছাসেবক। এরাই কিন্তু এই খলিল সাহেব একদিন চেষ্টা করতেছিল আগামী গভর্নমেন্টে পররাষ্ট্রমন্ত্রীর পদটা পাওয়া যায় কিনা। আর যেমনি আমেরিকাটি দরজা খুঁজছে দৌড় দিচ্ছে একেবারে করে, আরে সারা এত বড় একটা সুযোগ ফসকা যাইতেছে, দিল আসলো, বাংলাদেশকে বেচে দিয়ে চলে যায় পিঠ দপে, এখন তো আসে নাই। এগুলা কি হবে পরিণতি? এগুলা এগুলো উচ্ছিষ্ট, আসলে উচ্ছিষ্ট বগিয়ে হবে আসলে। দাদা আমি আমি আরো এও শুনলাম যে এক সময় যেই সব লোকেরা বলতো যে খলিল সাহেব আমাদের গুরু, খলিল সাহেব আমাদের সঙ্গে পরামর্শ করে, এখন নাকি তাদের সঙ্গে খলিল সাহেব কোনো পরামর্শ করে না, যোগাযোগ রাখে না। নো কমেন্টস, এগুলা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি কিন্তু খলিল সাহেবকে আগে থেকেই চিনেছিলেন। হ্যাঁ, যখন চিনি, দেখা যখন হয়েছে। যখন তারা অন্য প্রশংসা আর করতো যারা তখনও কিন্তু। যারা খলিল সাহেবের ভক্ত হয়ে আছে তারা সহই আমি একসাথেই তো খলিল সাহেবের দেখা হয়েছিল, সম্ভবত 18 সাল। আমি তো নিজেই আগে থাকতে বলছি এটা। এবং কখন থেকে কবে থেকে আমি খলিল সাহেবের বিরোধিতা করি তা তো সবাই জানে। যেদিন থেকে উনি ঢাকায় অজিত দোভালের সাথে, ঢাকায় তো সম্ভবত এক খারাপ টেবিলে বসছে, সেদিন থেকে তো আমি পুরো আমার বক্তব্য উঠলে ফেলছি। কাউরান বাজারের চাঁদাবাজি নিয়ে স্বেচ্ছাসেবক দল উত্তরের মনে হয় সদস্য সচিব, একজন বড় নেতা, তিনি খুন হয়ে গেলেন প্রতিপক্ষের হাতে। এখন আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে এখানে, ছোট ছোট। এক নম্বর হচ্ছে, পত্রিকাগুলো লিখতেছে না যে বিএনপির চাঁদাবাজি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কুন্দলে স্বেচ্ছাসেবক নেতা খুন, কিন্তু সবাই বলতেছে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক নেতা খুন, এবং বিএনপির একজন নেতা মারা গেল, বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই, বিএনপি বিচারও চায় না। বিএনপি বলতেছে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা। সালাউদ্দিন বলেন এটা একটা মারাত্মক বিচ্ছিন্ন ঘটনা। কাহিনীটা কি আপনি একটু বলেন তো। আপনি তো সব বলে দিচ্ছেন আসলে। কাহিনী হলে এই যে তারেক যে তার নীতি বদলাবে না, সমস্ত গন্ডগোলের গোড়া তো তারেক। কিভাবে সে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে চাঁদাবাজির উপরে ভিত্তি করে এই দলটা চালাবে, এবং চাঁদাবাজি যে এর ভিতরে হবে এটা তারেক জিয়ার নিজের সিদ্ধান্ত। আপনি যখন বলবেন যে আপনি জেলা কমিটিরও একটা ইউনিয়ন কমিটির মেম্বার হতে গেলেও আপনাকে পয়সা দিতে হবে,
চাঁদা দিতে হবে। আপনার চাঁদাবাজ তো খোদ তারেক নিজে। ও কিভাবে কমিটি করার জন্য টাকা চায় আগাম? আমার কথার উত্তর দেন। মানে জেলা কমিটি বোধহয় 12টা মেম্বার থাকে, কথার কথা। এখন যদি 12টা মেম্বারকেই যদি 12 লাখ করে চাঁদা দিতে হয় কেন্দ্রে, এটার মানে কি? মানে হলো যে আপনি 12 লাখ টাকা আমাকে দিবেন, আর আপনি আরো 12 × 10, 12 100 এইটা আপনি চাঁদা তুলবেন। আপনাকে এই লাইসেন্স আমি দিলাম, এর মানে কি এটা না? সো যেই পদ্ধতিতে বিএনপি কমিটি করতেছে, নিজের কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ইউনিয়ন কমিটি, ওখানেই তো চাঁদাবাজি শর্তটা ঢুকে দিয়েছে। এটা তারেক চাচ্ছে যে তোমরা চাঁদাবাজির জন্য ফ্রি, কিন্তু শর্ত আছে, ধরা পড়ে গেলে কিন্তু আমি তোমার বসে করে দেবো। মজার নিয়ম এটা। না, কিন্তু এটা এটা কি তারেক রহমান এটা এটা বুঝলেন কিভাবে? যে হয়তো তার আপনি যে দলের কোন লোকেরা আপনি তো ভোলা গেছিলেন সম্প্রতি বাংলাদেশে এসে, তো ভোলাতে খবর নেন নাই? জেলা কমিটির মেম্বার হতে কয় টাকা বাজার রেট কত যাচ্ছে, একটু খবর করেন। আপনার ভাই বেরাদার তো আছে ভোলায়, জিজ্ঞেস করেন ওদেরকে যে এখন ডিস্ট্রিক্ট কমিটির বিএনপির মেম্বার হতে গেলে রেট কত যাচ্ছে, জেনে যাবেন। না, যদি হয় হয়তো এটা উপরের লেভেলের লোকেরা খায়, হয়তো তারেক রহমান খায় না, না। না, এর একবারে একেবারে উপজেলা তো আছেই, জেলা লেভেলে পর্যন্ত, জেলা লেভেলে আছে, ফলে উপরে তো আরো আছে, কত আন্দাজ করতে পারেন প্রপোর্শনালি এটা বাড়বে। ইভেন নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে ভাগ ভাগই আছে, তারেক যে পোর্শনটা নেবে, আমি জাস্ট আনুপাতিক আকারে বলতেছি, তারেক যে পোর্শনটা নেবে যদি এটা 60% হয়, বাকি 40% থাকবে, এটা দেখা যাবে ইয়ে থেকে শুরু করে ওই মির্জা আলমগীর থেকে শুরু করে সবাই একটা প্রপোর্শনালি পাইছে, মনে হয় একটা প্রপোর্শন ধরা আছে। তাহলে আপনি হোল পার্টিটাকে তো সাজাইছেন চাঁদাবাজি দিয়ে, তাহলে এরা গিয়ে চাঁদাবাজি করবে না এটা কেমন আশা করে? এবং আমি বলছি এটা চাঁদাবাজি বলে নৈতিকতার প্রশ্ন না কিন্তু আমার কাছে। আমি বলছি এই সিস্টেমটা করার কারণে আপনি হোল পলিটিক্স কে আসলে করাপ বানায় ফেলেছে। আপনি তো আসলে লাইসেন্স দিয়ে দিলেন আপনার কর্মীকে, আপনার নেতাকে, ডিস্ট্রিক্ট নেতাকে, যে তুমি এখন যেহেতু তুমি নেতা হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো কমিটির, কাজে তোমার এখন অনুমোদন দেওয়া হলো চাঁদাবাজি করার। সে এই জন্য তো যখন চাঁদাবাজির জন্য এবার কোনো হচ্ছে, তখন বলতে তাড়াতাড়ি চাপা দিই, এতে এমনি এমনি হচ্ছে না। কিন্তু আমি বারে একটা কথা বলছি, আমি কিন্তু কোনো এথিক্যাল প্রশ্ন তুলে ব্যাখ্যা করছি না, আমি বলতেছি আপনার পলিসিটাই তো ভুল। আপনি এই পলিসি করলে সমাজকে করাপশন এমন একটা লেভেলে নিয়ে যাবেন যেখান থেকে আপনার মুক্তি নাই। এরশাদের দলটার দিকে তাকায় রাখেন, এরশাদ যখন 83 সালে এই সমস্ত বিএনপির একেবারে সবচেয়ে যারা মানে ছেসরা, এদেরকে নিয়ে গিয়ে আপনি জাতীয় পার্টিতে ঢুকাইলে ছাত্র সমাজ বানাইলেন। কাজ কি? কাজ হলো সংঘ পরিষদকে ভাঙা, সংঘ পরিষদের উপরে হামলা দেওয়া। এই কাজের জন্য আপনি জাতীয় পার্টির কাছে চুক্তিবদ্ধ টাকা পয়সা দিচ্ছে আপনাকে। পরিণতি কি হইলো? আজকে জাতীয় পার্টি কোন জায়গায়? এটা রাজনীতি দল থাকবে না, তাই হয়েছে। আপনি রাজনীতিকে করাপ্ট করে দিচ্ছেন, আসলে সেই সাথে আপনিও করাপ্ট হয়ে গেছেন। এর সাথে দল কোন রাজনৈতিক দল না, টাকা দিলে কাইতে হয়, টাকা দিলে ওপাশে কাইতে হয়। কিন্তু আপনি তো বললেন টাকা দিলে কোনটা কাজ না হয়। আমরা দেখলাম না এক সময়ের গণ অধিকার পরিষদ 2টা আসনের জন্য বিক্রি হয়ে গেল, অনেকে আছে বিএনপিতে যোগ দিল দল বিলুপ্ত করে, সবাই তো এই অবস্থা। এর মানে তো এই না যে পলিটিক্স করাপ্ট হয়ে যাওয়াটাই শেষ কথা না তো, আপনাকে শেষে আবার একটা বেটার পলিটিক্স করতেই হবে তো। এমন যদি এমন হতো আচ্ছা ঠিক আছে পলিটিক্স করাপ্ট হয়ে গেছে, এখন যাই বাসায় যাই, হবে? দাদা, আপনি তো অনেক ভিতরের খবরাখবর রাখেন, মানে আমি খুবই কনফিউজড। আপনার আসলে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি এই ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম কি আসলে শেষ পর্যন্ত একমত হতে পারবে এই আসন বন্টনের বিষয়ে? হ্যাঁ, পারবে। কিন্তু তবে পাবলিক তো ওরে বিশ্বাস করে তবে না। তবে পাবলিক কি বিশেষ করে তাতে কিছু এসে যায় না, আমি তো জাস্ট একটা ইনফরমেশন বললাম। এইটা পার হয়ে গেছে তারা, এই প্রবলেমটা আর নাই এখন। আর এনসিপি কি 10টা আসন নিবে মাত্র? না, এর 10টা না 20টা এটা ম্যাটার করে না, ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি, ফলে ওদের মধ্যে এই জোটটাকে ভাঙনের আর কোনো সম্ভাবনা নেই। আমি একটা পুরো অন্যদিকে আলো ফেলছি আপনার দিকে, আপনাদের জিনিসটাকে বোঝার ক্ষেত্রে। আপনি আপনি দেখতেছেন জোট টিকবে কিনা, আমি বলতেছি জোট টিকবে কিনা ওই পর্যায়ে নাই জিনিসটা।
কিন্তু আপনি সবসময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা, এই পর্যায়ে এসে তো সন্দেহ যেখানে এই পর্যায়ে আমি গেল। বলতেছি, বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি। কি ডেভেলপমেন্ট দাদা যদি বলতেন? না, এটা পাবলিকলি বলা যাবে না। পাবলিকলি যা দেখছেন তাই। পাবলিকলি দেখছেন কি কি আমি তালিকা দিয়ে দিই। সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ঠিক না, এনটিভির 10:30টার নিউজের সময় বিএনপির স্থায়ী কমিটি মিটিং ছিল, মিটিং ভেঙে বেরিয়ে এসে মির্জা ফখরুল ঘোষণা করলো যে তাদের উত্তরবঙ্গ সফর ক্যান্সেল। সেটা তো নির্বাচন কমিশনের অনুরোধে। যার অনুরোধেই হোক না কেন, এটা একটা রিমার্কেবল ঘটনা, 1 নম্বর। 2 নম্বর ঘটনা হলো সন্ধ্যাবেলায় জামাত ইসলাম স্টেটমেন্ট দিল যে ইলেকশন নাই, এনভায়রনমেন্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন, দেখছেন না তো পরে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখলেন যে প্রেস সচিব দেবার হচ্ছে আমরা কারো দিকে কাজ হয়ে যাই। এই 3টা ঘটনা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাইতেছে ঘটনা। ফলে যেটা দেখতেছেন এটা তা না, ঘটনার ভিতরে অন্য ঘটনা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তার ইঙ্গিত। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা প্রশ্ন নিয়ে তারপর দর্শকের কিছু প্রশ্ন নিয়ে তারপর শেষ করে ফেলবো দাদা। এই যে মানে শেষ প্রশ্ন এই বেলায় যে এই যে বাংলাদেশের বিবিআন বাহিনীর প্রধান নাকি এই JF-17 কিনেছে পাকিস্তানের থেকে, এটা কি আদৌ কিনা উচিত বা এক কথা শেষ করে দিই। জি, পাকিস্তান থেকে আমরা কোন JF-17 কিনছি না, ফুল স্টপ। কোয়ালিটি ভালো, সস্তা, মানে ভালো, দামে কম। বাবারে, আমরা JF-17 কিনলে সরাসরি চায়না কাছ থেকে কিনবো, কথা শেষ। কথা পেছেন না, আচ্ছা, JF-17 সবটাই শুধু পাকিস্তানে প্রডিউস হয় তা না তো। এটা নাকি 52-48%, 52% পাকিস্তানে, 48% চীনে। হোয়াটএভার হোক না কেন, তার মানে চাইনিজ এখনো আছে তো। আমরা কিনলে চাইনিজের কাছ থেকে কিনবো, এগুলো প্রথম কথা। দ্বিতীয়ত আরেকটা বলে দিই, পাকিস্তানিদের এই যে কান্নি মারা ট্রাম্পের দিকে, এটা অলরেডি তাদেরকে ওয়ার্ন করা হয়েছে চাইনিজের দিক থেকে। এটা অনেক অনেক ডিপ রুটেড ইনফরমেশন, ক্লিয়ার? ফলে এটা চায়নারা কি করবে, পাকিস্তান কি করবে, এটা তাদের ব্যাপার। সম্ভবত শেষ বেলায় হবে যে আচ্ছা ভাই, আমার একটু সুবিধা আছে, আমি একটু ট্রাম্পের সহায়তা হাতে নিয়ে একটু ইন্ডিয়ারে মাইট দিতে চাই, ওটা দিয়ে নেই, এরপর আমি আবার আপনার চীনাদের আপনাদের করলে চলে আসবো, আমাকে এটা একটু করতে দেন। হয়তো এরকম একটা কিছু হবে। আর তাতে আবার ট্রাম্প বলবেন না, তুই আইছস একবার আমার কাছে থাকবি, এলের ক্যাচালে পড়ে যাবে পাকিস্তান। এই জন্য আমি আগে তো, 1 মিনিট, আমি পরিষ্কার করে দিয়েছি আপনাদেরকে, পাকিস্তানিদের সাথে বাণিজ্য সম্পর্ক অবশ্যই করব আমরা, কিন্তু কোন স্ট্র্যাটেজিক সম্পর্কে আমরা যাব না যতদিন পর্যন্ত না এই পাকিস্তানের চীন আদা ট্রাম্প এইসব জটিলতাগুলো যতক্ষণ পরিষ্কার না করবে। পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ লড়াই করে, এগুলোর ভিতরে আমরা যেতে পারবো না, এটা আমার কোনো স্বার্থ নেই। কিন্তু এই যে ন্যাটো স্টাইলে ত্রিদেশীয় জোট, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, একজন আক্রান্ত হলে একজন আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে, এটা কি এটা কোথায় পাইলেন আপনি? মানে বলে আর কি যে এটা একটা জোট হতে যাচ্ছে? বললে তো এটা মনের এক ব্যক্তির একটা মনের খেয়াল হয়েছে, তাকে বলতে দিবেন না, কিন্তু সে বললে ওইটা নিয়ে আলোচনা শুরু করে দিবেন, এটা কোন কথা? কোন রাষ্ট্রের ভিতরে এই ধরনের নিয়ম পলিসি হচ্ছে, এরকম কোন চান্স ইঙ্গিত কিছু দেখছেন? দেখেন না, তাহলে এটা নিয়ে আলোচনা শুরু করা কি ঠিক হবে? বাইরে পার্সোনাল ব্যক্তির কত ধরনের জোশে কত কিছু বলে, তাদের কথাকে আমল করা যাবে? সবার কথা না জেনে না বুঝে কত কথাই তো বলে, এক একটা তামিম হওয়া যায়। তামিম হওয়া তো খুব সহজ আসলে, যেমন যে বললেন আর কি। জি, এই আমরা আমরা কিছু কোশ্চেন নেই, যেমন বলেন, ইলেকশন না হলে ইউনূস আর তারেকের কি হবে বলে আপনি মনে করেন? ইলেকশন না হলে এই হিসাবে ঠিক করতে হবে কি হবে। বাট এটুকু আমি শিওর করতে পারি, নিশ্চয়তা দিতে পারি, খুব সম্ভবত ইমিডিয়েটলি ইউনূস সাহেব ক্ষমতা ছাড়ছে না, যদি না উনি আবার একটা এক্সট্রিম বাজে কোনো কাজ না করেন। ইমিডিয়েটলি না। তারেক কি করবে? তারেক যদি মনে করেন নিজের নিরাপত্তার সমস্যা আছে, আমি আমি লন্ডনে ভালো ছিলাম, পরিস্থিতি খুবই খারাপ, ইলেকশন তো কোনো অবস্থায় নেই, আমরা উল্টা আমার উপর চাপ আসতে চায়, তো সে চলে যাবে অথবা থেকে যাবে। এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই।
আফতাবউদ্দিন নামে একজন অনেকবার কমেন্ট করেছেন একটা কমেন্ট যে তারেক রহমানের এনআইডি কার্ড 24 ঘন্টায় পেয়ে যান, আমাদের মতো সাধারণ জনগণের এনআইডি কার্ড পেতে বছরের পর বছর লেগে যায়, কারণ কি? বুঝে নিত। আর বেশি বলা কিছু শুধু তাই না, একদিনের মধ্যে কার্ড করছেন, একদিনের মধ্যে নমিনেশন সাবমিট করে নিচ্ছেন। আপনি শুধু কার্ড বলতেছেন, সব তো ম্যাজিকের মতন হয়ে যায়, বুঝেন না? দাদা যদি নির্বাচন না হয় তাহলে জামাত জোট কি করবে? জামাতের সহজে ভাঙবে না, জামাত জোট অনেক রোল প্লে করবে, অ্যাটলিস্ট অনেক দিন। জামাত জোট বলেছি, শুধু একা জামাত বলি নাই। দাদা আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজন, ইনি লিখেছেন এবার বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিদের অংশগ্রহণ প্রয়োজন। না, আবার কি অ্যানার্কিস্ট দেখতেছি, ট্রু ট্রু অ্যানার্কিস্ট বাংলাদেশে অংশগ্রহণ প্রয়োজন। আরে বাবা, অ্যানার্কিস্ট শব্দটা নেগেটিভ, ফলে এই শব্দ দিয়ে না বললে ভালো। আর একটা অভ্যুত্থান প্রয়োজন হয়ে যাবে, চিন্তা করেন না। আওয়ামী লীগের বি টিম বিএনপি। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সে দাঁড় করানোর চেষ্টা করছে, মুখে স্বীকার করে বা না স্বীকার করে। এখন অলরেডি এটা বিএনপির প্রার্থী যারা, তারা বলা শুরু করছে, এই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট, নিউ আগাইছে কদ্দূর, এটার বাপ কাটি হলো এটা। ওই যে হারুন চাঁপাইনবাবগঞ্জ, হারুন অলরেডি বলা শুরু করছে না? আগে বলতো মির্জা ফখরুল, এখন শুরু হয়েছিল ঠাকুরগা দিয়ে, এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আইছে। বাকিটা ঢাকায় ঢুকবে কখন, তখন দেখেন। একজন একটা কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ছোট নাম তো জুলাই নিয়ে অনেক কথা দিয়েছিলাম, একটু হতাশ মনে হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না যে দ্বিতীয় জুলাই শুরু করার মতন। আমরা কি আদৌ, আমি মনে করি যদি আপনারা স্ট্রংলি ধরে বসে থাকেন, আমরা অবশ্যই জিতব। আমার মনে হয় আমি উত্তর দিয়েছি আপনাকে। থ্যাংক ইউ। নেক্সট। দাদা, what happens if Tarek Rahman and Dr. Yunus negotiations fail? Does that mean that there will be election on 12 of February? উনি ইলেকশন থেকে সিলেকশন লিখে ফেলেছে। আমি যতটুকু জানি অ্যাজ ইনফরমেশন, তারেকের সাথে ইউনুসের কোন ডিলের সম্ভাবনা আস্তে আস্তে নাই হয়ে গেছে। কিছু কিছু আছে, কিন্তু হবে কিনা অন্তত ইউনুস সাহেবের দিক থেকে ইউনুস সাহেব মনে করে না যে কোনো সম্ভাবনা আছে, আমি যতটুকু ইনফরমেশন রাখি। এগুলো একটা। সেকেন্ড, এর মানে কি হয়ে গেল না, যদি নেগোসিয়েশনটাই ফেল করে তাহলে তো আর এই 12 ফেব্রুয়ারি সিলেকশনের তো সুযোগ নেই। সিলেকশনটা তো ওটারই পার্ট, যদি নেগোসিয়েশন হয় তাহলে তার পার্ট ছিল এটা। তাহলে যেহেতু নেগোসিয়েশনে হচ্ছে না, ফলে সিলেকশনের সুযোগ নাই। এই জন্য তো এইবার আসেন, ইলেকশন কেন হবে না? আশা করি বুঝতে পারছেন আপনি। জি, আবার ইলেকশন না হলেও আবার একটা প্রশ্ন আছে, আরেকটা যেটা করেছেন আক্তার হোসেন। দাদার কাছে প্রশ্ন, 14 তারিখের মধ্যে কেমন পরিবর্তন হতে যাচ্ছে? জামাত নির্বাচন বয়কট করতে পারে, কারণ দেশে হিন্দু ভোটাররা মনে হচ্ছে বিএনপি কে ভোট দিতে চায়, আর জামাত মনে করতেছে 55 নির্বাচন। হিন্দু ভোটাররা বিএনপি ভোট দিতে চায়, এটা উনি কিভাবে বলতেন আমি জানি না। না, এটা কোনো ইয়ে নাই, ধারণা আর কি, পারসেপশন থেকে বলছেন আপনি। মানে অ্যাজ ইফ জামাত হলো অ্যান্টি হিন্দু, বিএনপি হলো প্রো হিন্দু। না, এইভাবে ভাগ হয় নাই বাংলাদেশের ভোটাররা এখনো। ফলে এটা কোনো, আমি মনে করি না কোনো বাস্তবতা আছে। নেক্সট। নেক্সট দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। তবে এই যে জুলাই নিয়ে বিএনপির যেই হানা ভোট এবং এই জুলাই সনদ নিয়ে, এটা নিয়ে কিন্তু মানে বিএনপি একটা একটা গেরাকলে পড়বে বলেই আমার বিশ্বাস। কারণ বর্তমানে একটা কথা আছে যে জুলাইকে যারা ধারণ করে না, তারা হয়তোবা মানে সামনে নির্বাচনে কতটুকু তারা সফল হতে পারবে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। এখানে একজন লিখেছেন যে মোটরসাইকেল বিক্রয় করে তারা 3 লক্ষ টাকা প্রফিট করেছে। বাংলাদেশ হচ্ছে ভারতের বাজার, আমাদের স্বার্থের জন্য পুরো দেশ ভুক্ত করতে। দাদা কমেন্ট তো অনেক আছে, কিন্তু মানে ওই প্রশ্ন করার মতো কমেন্ট আমি আমি আসলে একটা পরে দেখাতে থাকেন তাইলে হবে। আমার স্বার্থের জন্য পুরো দেশ ভুক্ত হবে, এটা ঠিক না, কিন্তু এটাই তো করতেছে, কদিন হিসাবে করতেছে। আপনি কাকে কি বলবেন? জি, আপনি বলেন এটা কিভাবে হবে যে আপনি গাজায় গিয়ে এমন একটা বাহিনী করবেন যে বাহিনীর কাজ হবে যে নেতানিয়াহুর পক্ষে কাজ করা? কিন্তু আপনি যে এলিগেশন, এটা তো একটা ভয়ঙ্কর এলিগেশন। তো পাকিস্তান রাজি হচ্ছে না কেন? এখনো তো পাকিস্তানি রাজি হয় নাই। একজন লিখেছে আমি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে গৌতম দাদার কথা পছন্দ করি। এই তো দাদা, এটা একটা খুব ভয়ঙ্কর এলিগেশন এবং আমার মনে হয় যে আমার এলিগেশন না, দেখেন না কেন ওরা বাস্তবে তাই করছে কিনা। আপনি কি মনে করেন একটা বেস্ট মানে
অ্যাটলিস্ট এটা ফেয়ার নেগোসিয়েটর নেতানিয়াহু। ও তো আজকে নেগোসিয়েট যদি করে যে আসেন শান্তি চুক্তি করলাম, কালকে সে ওটা ভাঙবে। প্রতিদিন ভেঙে যাচ্ছে, যতবার করছে ততবার ভাঙতেছে। কিন্তু এখন এই আমার একটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে আমেরিকা ব্ল্যাকমেইল করতে চায় ইউনূস সরকারকে, হয়তো এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় তাদের কেউ করবে, চেষ্টা করবে করতে। বিএনপি চাচ্ছে ওপেনে, নো সরি, ভারত চাচ্ছে ওপেন একদম তারেক রহমানের সঙ্গে কথা বলতে, গোপনে গোপনে জামাতের সঙ্গে কথা বলতে। কিন্তু মনে করেন যে নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় আসলো বিএনপি বা জামাত, তারা যদি ইসরায়েল বা ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে, দেশের মানুষকে তো বোকা, দেশের মানুষ তো আবার গর্জে উঠবে, কারণ হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতের বিরুদ্ধে কতটা আসলে ক্ষোভ মানুষের। তাহলে ইচ্ছা করলে কি তারা এগুলো করতে পারবে? জনগণ কি বসে ওরা থাকবে? মনে করে, ইন্ডিয়া মনে করে, তারেক মনে করে এটা ম্যানেজেবল। কারণটা হচ্ছে পাবলিক মুড কোন দিকে সেটা প্রকাশ পায় এমন কোন জনমত যাচাই, জরিপ, কোন ইলেকশন কিছুই হয় নাই গত 25 বছর। সবার ইয়ে কিন্তু মানে যেটা বলছে পারসেপশনের বেঞ্চমার্কটা হলো ওই 21 সালের ইলেকশন। ওই যে 33%, 36% আওয়ামী লীগ বিএনপি ভোটার। তো ওটাতে 2001 সালের পারসেপশন। এরপরে 25 বছর গেছে, যেখানে 4 কোটি ভোটার ঢুকছে যারা কমপ্লিটলি ইয়াং। ওদের মনোভাব কি আপনি জানেন? কিছু জানেন না, আপনি একটা সিদ্ধান্ত টানতেছেন। আমি মনে করি বাংলাদেশের ভোটিং পারসেপশন, ভোটিং এর ট্রেন্ড সম্পর্কে যে পারসেপশন, এটা ওল্ড, এটার কোনো বেসিস নেই। আপনি আন্দাজে এটা বলতেছেন। ফলে আর এই যে ডাকসু চাকসু যতগুলো ইলেকশন হয়ে গেল, আপনি এই ক্ষেত্রে যে রিফ্লেক্টেড, যে এটা তো অ্যাটলিস্ট এখানে তো অন্তত কারচুপি হয় নাই, অথচ এটাকেও আপনি আমল করতে রাজি না কেন? ওটা জামাত দিচ্ছে তাই, এটা কোনো কথা হইলো? তাতে আপনি তো আপনার পছন্দের রেজাল্ট না আসলে পছন্দ করবেন না, এটা তো হয়ে গেছে। তা হলো না তো আসলে। অ্যাটলিস্ট ওটুক বলে যে এডুকেটেড ক্লাসটা আমাদের এরকম ভাবতেছে, এটুক তো বলতে পারবে। আমি আসলে আমজন আমি আসলে প্রগতিশীলদের অবস্থা দেখি, মানে জামাত জিতছে বিশ্ববিদ্যালয়ের। প্রগতিশীল, শোন, প্রগতিশীল বা এই যে ডান বাম দিয়ে কথা বলা, কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করা, আর উনি তো বাম, উনি তো ডান, এই জাতীয় যারা যারা ব্যাখ্যা করে এদের মেথোডোলজিতে পচে গেছে। এটা হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে স্টিল, যেহেতু বিকল্প নাই তাদের কাছে। ফলে ওই পচা যেটা কাজ করে না, ওই স্কেলটা নিয়ে আবার মাপামাপি শুরু করছে। আমি মনে করি যদি বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে কোনো একবার, হওয়ার পরে এরা যে মুখ চুন করে এই যে একবার ঘুরে ভাগবে, চুপে যাবে, বলে কেউ যাবে না। এটা খলিল চলবে। সাহেব আমেরিকা গেছে কি জন্য, এটা দাদা অলরেডি উত্তর দিয়েছে, আপনি একটু আগে গিয়ে দেখতে পারেন। এবং একজন লিখেছে, দাদা এই মানে এই ওয়াকার এবং সেনাবাহিনীর রূপের কোনো পরিবর্তন বা বিচার কি হবে না? হবে। আমি তো বলেছি ম্যাক্সিমাম 1 বছর, সবচেয়ে বেশি টাইম নিয়ে বলেছি আমি আপনাদেরকে। এবং একটা লাস্ট কোশ্চেন একজন দর্শকের, দাদা হাদি হত্যার বিচার হবে কিনা? অবশ্যই হবে, কিন্তু এটা ওই যে 1 বছর বলেছি, এটা শেষই হবে, শুরুর দিকে হবে না, কিন্তু হবে বিচার। আমি বলে রাখলাম এটা হবে। দাদা আমার মনে হয় যে ইরানের রেজিম পড়ে যাবে 2-1 দিনের ভিতরেই। যা অবস্থা, গতকালকে ইসরায়েল দূতাবাসের সবাইকে মস্কোর একটা বিমানবন্দর থেকে মানে ইরান থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এখন হয়তো বা এই যে একটা গণ আন্দোলন, এইটা গণ আন্দোলন নাকি এটা আসলে মানে মেটিকুলাস ডিজাইন তাও জানি না। ভাই, যেখানে একটা আমেরিকান প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা করতেছে সে এখন হামলা দিবে, এরপর আর ইন্টারভেনশনের, আমেরিকান ইন্টারভেনশনকে প্রুভ করার দরকার আছে? আপনার যদি এটাকে আমল না করতে চান তাহলে তো আমার কিছু বলার নেই। দুনিয়ায় কোন দেশ আছে আরেকটা দেশের রাজনৈতিক আন্দোলন আপনি বাড়ির দিক থেকে বলেন আমি হামলা দেবো তোমরা চালাই যাও? এটা কেমন কথা? 3 বছর বাইডেন সাপোর্ট করে গেছে আমাদের আন্দোলন, কিন্তু কখনো বলছে যে আর্মি পাঠাবে বাংলাদেশে, হামলা দিবে? কিছু তো কিছু, কোথাও একটা তো সীমারেখা টানতে হবে আপনাকে। আপনি এগুলো কিছুই করেন নাই। এখন তারা কই? হাসিনারা কই এখন? যারা বলতো যে ইয়ের আমেরিকানরা চাইছে দেখে হাসিনাকে উৎখাত করা হয়েছে, তারা কই এখন? তো ইরানকে দেখে বুঝেন না এটা কি হচ্ছে? এখন মুখ বন্ধ কর, মুখে তালা কেন? ওকে, এক্সট্রিম জায়গায় আমার মনে হয় না হবে, এক্সট্রিম জায়গাটা কি জিনিসটা থেকে যাবে, যেভাবে হোক ঠেকবে। আমি জানি না ঠিক এক্সাক্ট কোন পথে ঠেকবে।
অনুষ্ঠান শেষ করব, এখনো 960 জন লাইভে আছেন। দাদা আর একটা দুটো প্রশ্ন নেই, আসলে অনেক দেরি বলেন হয়ে যাচ্ছে তো। বলেন। সেটা হচ্ছে যে কই গেল প্রশ্ন। আচ্ছা, দাদা, পাকিস্তান সৌদি আরব জোটে তুরস্ক আসতেছে কেন? এটা অবশ্য ভূ রাজনৈতিক বিষয়। এটা আসতেছে একদম সোজা উত্তর। এটা হচ্ছে আসিফ মুনিরের কি জানি মুনির মডেল বলেন না, এটা হচ্ছে হুম, মুনির মডেলের কারণ। বাট এটাও টিকবে না আবার, এটা সাময়িক। সাময়িক মানে এতই সাময়িক যে এটা স্টেবলই হবে না এটা। অনুষ্ঠান শেষ করে ফেলবো, 1000 লোক লাইভে আছেন। এই 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 লাস্ট প্রশ্ন এটাই। বিএনপি মানে বিএনপি তার কোর ভোটারদের ত্যাগ করেনি, ধরেন বিএনপি ভারতের হাত ধরেনি, তারপরেও তো আমরা বিএনপি চাঁদাবাজির রাজধানীতে অতিষ্ঠ। এতেও কি লোকে জামাত শিবিরকে ভোট দিতে যাবে কিনা? উনি বলতেছে, মনে করেন যে বিএনপি ভারতের কাছে গেল না, না, তারপর তো BNP চাঁদাবাজি তো আমি করতেছে। আমি মনে করি বিএনপির ভোটারদের একটা বড় অংশ জামাতকে ভোট দিবে। আরো আরো স্পষ্ট করে দিই, বিএনপির তারা যারা কোর ইসলামী জাতিবাদী ধারণার লোক, তারা বিএনপি ফেলে এবার জামাতকে ভোট দিবে। হ্যাঁ, কি একটা প্রশ্ন দেখাচ্ছিলেন? না, ওটাই দেখাচ্ছিলাম আর কি। উনি বারে বারে একটা হচ্ছে যে দাদা, বিএনপি জামাত এমনকি জুলাই বিপ্লবের অনেকে বলেন ইউনূস সাহেব না থাকলে এতদিনে বাংলাদেশকে দখল করে নিত। এই বিষয়ে আপনার মতামত চাই। বোগাস তাহলে তো ফেব্রুয়ারি নির্বাচনের পর ভারত আমাদের দখল বোগাস নিয়ে নিত। যারা যারা বাংলাদেশকে কেউ দখল করা থেকে ঠেকাইছে তারা আপনি আমি। ইউনূস সাহেব জাস্ট এর উপরে রান্না ভাতটার উপরে একটা কাঠি বুলাই দিয়ে বলতেছেন আমি ভাতটা রান্না করছি, এই আর কি। এলে খামাখা তাকে কিং বানাই দিয়েন না। দাদা, আপনার মনে হয় খেয়াল আছে যে এহসানুল হক মিলন সাবেক শিক্ষামন্ত্রী, সে বলে যে আগে যাদেরকে বিএনপি বলে জানতাম এখন সবাই দেখি জামাতের রোকন হয়ে বসে আছে। তাহলে ব্যর্থতা কার? ব্যর্থতা কি বিএনপি? ব্যর্থতা তো বিএনপি, যে সে ধরে রাখতে পারেনি। জামাতে না গেল কেন? না, ব্যর্থতাটা এহসানুল হক মিলনের। হুম। তবে এই ব্যর্থতা হলো এই জন্য যে এত কিছুর পরে ওনাকে বিএনপি এমপি হইতে হয় কেন? এর উত্তর কি আমার কাছে? একদিন তো উনি বিএনপির সাথে নাই, আবার আছে এরকম অবস্থায় দূর 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 উনি নমিনেশনটা পেয়ে গেলেন কেমনে? এগুলা খবর নিব আমরা। আমার তো মনে হয় না তারেক জিয়ার সাথে আপনার ভালো টার্ম ছিল, এটা হইলো কেমনে? তলায় কে আছে? সবুজ সাহেব? না আর বলবো না, থাক, ঠিক আছে, থাক, নেক্সট। নেক্সট না, এই তো এখানে। আর দাদা, গণভোট নিয়ে আপনার মতামত কি? আমি দেখি না, না গণভোট হচ্ছে না ইলেকশন হচ্ছে, যদিও অনেকে বলছে এরকম একটা আওয়াজও বাজারে আছে যে জাতীয় নির্বাচনটা হচ্ছে না বাট গণভোটটা হবে। কিন্তু আমি মনে করি কোনটাই হয় না শেষ পর্যন্ত। চাচা আপন প্রাণ বাঁচা একটা অবস্থা হয়ে যাবে। মানে ইলেকশন সহসা হচ্ছে না, এটা সবাই যখন শিওর হয়ে যাবে তখন তারেক জিয়াকে একভাবে সিদ্ধান্ত নিতে হবে, জামাত বলে জামাত এনসিপি হ্যান মিলে যে জোট আছে তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, ইউনূস সাহেবকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা হলো নেক্সট কোর্স সম্পর্কে, নেক্সট পলিটিক্যাল কোর্স, স্ব পলিটিক্যাল পার্টি এবং রাষ্ট্রের মানে ক্ষমতাসীন সরকার যে থাকবে তার সেগুলাকে ঠিকঠাক করতে হবে। এগুলো ঠিকঠাকের ভিতর দিয়ে আসলে আসন্ন হবে বলে আমার ধারণা আগামী দিনে। ইলেকশন না, আসন্ন জিনিস হলো ওইটা। নেক্সট কোর্সটা কে কোন দিকে যাবে, যখন চিত্রটা পরিষ্কার হবে তখন সবাই সবার মতন করে নেক্সট গতিপথ অভিমুখ বেছে নিয়ে রওনা দিবে। তবে নির্বাচন হলেও একটা জিনিস ভালো আছে যে দাদা, প্রতি ইলেকশনই আমরা কিছু দালাল চিনতে পারি। হ্যাঁ পারেন, কিন্তু ইলেকশন তো হতে পারছে না, আমি যে দেখছি না তো। মানে আমি নুরুল হক নুরের কাছ থেকে এটা আশা করিনি। ঠিক আছে, তারপর একটা মানে আপনি আননেসারি তাকে হিরো বানাচ্ছেন, ও এত আলোচনার বিষয় না ভাই। যার আমি এমনি এমনি তাদেরকে সিট পার্টি বলি নাই, তাদের সমস্ত কর্মকাণ্ড চিন্তা সার কথা হচ্ছে যে আমি একটা সিট বিএনপি থেকে কয়টা পাবো সিট, পাবো তো, এইটা যাদের চিন্তা তাদেরকে নিয়ে কি আলোচনার বিষয়ে এখানে সময় নষ্ট করে? তারা তাদের পার্সোনাল স্বার্থের জন্য কাজ করছে, করুক। এটা নিয়ে এটাকে রাজনীতি ইস্যু মনে করার তো কোনো কারণ নেই। দাদা, আপনি এদেরকে নিয়ে কথা বলতে চান না, যেমন তারেকের কথা। এগুলো তো আলোচনার বিষয় না, এটার পার্সোনাল ইন্টারেস্ট ওর একটা। তো কত মানুষের কত কি পার্সোনাল ইন্টারেস্ট, আমরা সবাইকে নিয়ে আলোচনা শুরু করলে কি অবস্থা দাঁড়াবে? আসল আলোচনাতে বাদ পড়ে যাবে।
কিন্তু এই তারেক যখন বলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, সে আবার তারেক রহমানের স্টেজে উঠে, বিএনপির অন্য চান্স পায় না, সে চান্স পায়, সে স্টেজে উঠে হ্যান্ডশেক করে, এগুলো আসলে আমাদেরকে ভাবায় আর কি। না, উল্টাটা, ওখানে তারেকেরও ইন্টারেস্ট আছে, কারণ সে এত বছর পরে দেশে আসছে। যদি সবগুলো রাজনৈতিক দলই তার স্টেজে না যায়, তাহলে সে কত বড় লিডার, এটা কেমনে প্রমাণ করবেন আপনি? এটা একটা রাজনৈতিক দল ওর অনশন ইন্টারেস্টের দিক থেকে দেখেন, অনশন তাহলে করে ওই তো পেয়েছে। চাইছে যেন নুরু যায় ওখানে। শুধু নুরুর ইন্টারেস্ট ছিল তা তো না। দর্শক, এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা সবাই বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশ সুখে থাকুক, শান্তিতে থাকুক। এখন 65 জন আছেন, আমাকে আসলে শেষ করতে হচ্ছে। জনাব গৌতম দাস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে করার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।